এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, আগামী নির্বাচন কেমন হবে, কবে হবে তা নিয়ে সারা দেশের মানুষের মধ্যে রয়েছে জানার তুমুল আগ্রহ। নির্বাচন ঘিরে দল ও জোট ঘিরে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো যেমন পরস্পরের কর্ম ও কৌশলের ব্যাপারে পাল্টা কৌশল নির্ধারণ করছে, তেমনি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের দিকেও সাধারণ মানুষের দৃষ্টি রয়েছে। আপাত দৃষ্টিতে বিএনপি দলগত এবং জোটগত নির্বাচনের পথে যেমন হাঁটছে, তেমনি দীর্ঘদিনের মিত্র জামাতও তার আলাদা গতিপথ রচনা করছে নতুন সঙ্গীদের নিয়ে। আগামী নির্বাচন ঘিরে জামাতের কী চমক রয়েছে? যদিও ইতোমধ্যে নির্বাচনের মাঠে জামাতের কোনো নেতার বক্তব্য এবং কর্মকাণ্ড ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। ভোট ও ভোটের রাজনীতি নিয়ে আলোচনা করতে উপস্থিত হয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ডক্টর AHM হামিদুর রহমান আজাদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। ডক্টর আজাদ, আপনাকে যদি আমি প্রথমেই প্রশ্ন করতে চাই যে হঠাৎ করে জামাতের নেতৃত্বে যে 8 দলের অভিন্ন লক্ষ্য নিয়ে কর্মসূচি, এটি কি নির্বাচনের মাঠে শুধুই আসন ভাগাভাগির ব্যাপার, নাকি অন্য কোনো বৃহত্তর কিছু রয়েছে এই জোটের আন্দোলন কর্মসূচি ঘিরে? জি, থ্যাংক ইউ। দেশবাসীকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাতের নেতৃত্বে 8 দল আমরা বহু দেখি না, বলিও না। আমরা বাংলাদেশের 8টি রাজনৈতিক দল, সেখানে ইসলামী দলগুলো আছে, আমাদের প্রচলিত দ্বারা রাজনৈতিক দলও আছে, দুটো, সব মিলেই আমরা 8 দল। তে 8 দলের আমরা যে কার্যক্রম, এটা আমরা সমন্বিতভাবে করি, আলাপ আলোচনার ভিত্তিতে পরিচালনা করি এবং লিডারশিপ বিষয়টিও আমরা এখানে একক নেতৃত্বের ভিত্তিতে নয়, আমরা সবাই শেয়ার করেই, সমন্বয় করেই এই আন্দোলনটা পরিচালনা করছি। এই আন্দোলনের সূত্রপাত হয়েছে মূলত জাতীয় ঐক্যমত্য কমিশনে সংস্কার নিয়ে যখন আলোচনা সংলাপ হয়, সে সময়ে যারা আমাদের জুলাই স্পিরিট ধারণ করে আগামীর বাংলাদেশ নতুন পথে যাত্রা শুরু করার অভিপ্রায়ে একই দৃষ্টিভঙ্গিতে মতামত ব্যক্ত করেছে, তারা সবাই মিলে আমরা একত্রিত হয়েছি এবং এখানে আমাদের একটা চিন্তার ঐক্য প্রতিষ্ঠিত হওয়াতেই, আমাদের লক্ষ্য এক হওয়াতেই আমরা সরকারকে একই অভিমত ব্যক্ত করে আসছি, যাতে আগামী দিনের বাংলাদেশটা নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর, সম্ভাবনাময়, সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে ওঠে। তাহলে আমি যদি আপনাকে একটু থামাই, জুলাই স্পিরিট ধারণ করার কথা বলছেন, আপনারা সংস্কারের পক্ষের কথা বলছেন, তাহলে তো সেখানে এনসিপি আছে, বিএনপি আছে, এবি পার্টি আছে, আরও অনেকগুলো দল আছে, তাহলে তাদের সাথে কেন নয়? হ্যাঁ, আপনি সেটা বলতে পারেন কেন নয়। একটা হলো চিন্তার ঐক্য, আমাদের একই দৃষ্টিভঙ্গি এবং মতামতের প্রতিফলন, সেটা ইনার হাউস সেখানে হয়েছে, এটা ব্রডকাস্ট হয়েছে পাবলিকলি, সেটা আপনারা লক্ষ্য করেছেন, দেখেছেন কোন দল কী ধরনের মত দিয়েছে। আমাদের কাছাকাছি মতের মধ্যে এই 8 দলের বাহিরেও এনসিপি বা কখনো কখনো আরও 2-1টা দল যেগুলোর নাম বলেছেন তারাও ছিল, কিন্তু আমরা যখন সেখানে আমাদের মতগুলো নিয়ে ঐক্যমত্য কমিশনকে যৌক্তিক বা উপস্থাপন করেছি, তখন সেখানটা ডিবেট হয়েছে। বিএনপির সম্পূর্ণ বিপরীত একটা অবস্থান নিয়েছিল অধিকাংশ ক্ষেত্রেই। তো সেই জায়গায় ঐক্যমত্য কমিশন বা সরকার যখন কোনো সিদ্ধান্ত দিচ্ছে না, পদক্ষেপ নিচ্ছে না, সংস্কার যখন অনিশ্চয়তার পথে চলে গেল, আমরা আশঙ্কা করছি
তখন আমরা আন্দোলনের মাঠে নেমেছি। এই আন্দোলনের মাঠে এই 8টি দল সাড়া দিয়েছে। তাহলে অন্যরা আন্দোলনের ফসল কি ঘরে উঠেছে? না, এই আন্দোলনটা 8টি দল মিলে আমরা করছি। অন্যরা সেপারেটলি তাদের বক্তব্য কর্মসূচি পালন করেছে। আমি এটা মিন করছি, লক্ষ্য আমাদের অভিন্ন, কর্মসূচি আমাদের 8 দলের অভিন্ন। আবার কিছু কিছু দলের অভিন্ন মত আছে, কর্মসূচির ভিন্নতা আছে। এখন ফসল ওঠার সময় তো এখনো আসে নাই, এটা একটা চলমান প্রক্রিয়া। যেমন আমরা 7টা বিভাগে এখন সমাবেশ করব, আজকে রাজশাহী অনুষ্ঠিত হতে যাচ্ছে, হয়তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এরপরে পর্যায়ক্রমে কর্মসূচি আপনাদের দাবি সেই জায়গার মধ্যে আমরা বলেছি 5টি দাবি আমাদের। নাম্বার 1 হচ্ছে জুলাই সনদের যে আইনি ভিত্তি দেয়া, এটা ঐক্যমত্য কমিশন যেদিন ডায়লগ শেষ করে সেকেন্ড পার্ট, তখন কিন্তু আইনি ভিত্তির কথা ছিল না। আমরা দাবি করেছি, বহু আলোচনার পর সরকার এই প্রক্রিয়াটা নিয়ে থার্ড পর্যায়ে আলোচনাটা করেছে। ইতিমধ্যে একটা আদেশ জারি হয়েছে, সে আদেশের উপর গণভোট হবে যাতে এটা টেকসই হয় আইনের ভিত্তিটা। গণভোটটা একই দিনে দিয়েছে, সে একটা ভিন্ন প্রসঙ্গ। আমরা আগে দাবি করেছিলাম, এখনও করে যাচ্ছি। তো এই যে আইনি ভিত্তিটা নাম্বার 1, এটা এখনও শেষ হয়নি। প্রাইমারি স্টেজ শেষ হয়েছে, ফাইনালি আরও কয়েকটা স্টেপ বাকি আছে, এই জন্য আমরা দাবি থেকে সরি নেই। সেকেন্ড থিং হচ্ছে পিআর পদ্ধতি চালু করা নির্বাচন, প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ যেটা বলা হয়, সংখ্যানুপাতিক নির্বাচন, সেটা আমাদের দাবির সেকেন্ড পার্ট ছিল, উচ্চকক্ষ নিম্নকক্ষে। আমাদের আবার 8 দলের মধ্যে কেউ উচ্চকক্ষে চায়, কেউ নিম্নকক্ষ, উভয়টা চায়। তো এই জায়গায় কিন্তু আমাদের দাবি আমরা এখনো চালিয়ে যাচ্ছি। তৃতীয় দাবিটা হচ্ছে আমাদের লেভেল ফ্লাইং ফিল্ড নির্বাচনে নিশ্চিত করা। প্রশাসনিক যে রদবদলগুলো হচ্ছে, বিশেষ করে দলের ডিজাইনিং হচ্ছে, আমাদের কাছে ইনফরমেশন আছে, তথ্যগুলো আমরা দিতে পারবো। তো এবার গভর্নমেন্টকেও আমরা জানিয়েছি, এবং গভর্নমেন্টের পলিসি লক্ষ্য নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন। এই জন্য 5টি দফা আমাদের আছে। 5টি দফা। এখন আপনার কাছে আমার যে প্রশ্ন ছিল সেটা হলো যে এই যে আপনারা 8 দলের যে একসাথে আন্দোলন, এই আন্দোলনটা কি শুধু আপনাদের নির্বাচনের সমঝোতা, আসন ভাগাভাগি, নাকি এটি কোনো আদর্শগত আন্দোলন আপনাদের? দেখেন, এখানে 8টি দল, আদর্শের মিল অমিলের বিষয়টা এখানে দলভিত্তিক বিশ্লেষণ করলে উঠে আসবে। অনেক ক্ষেত্রে আদর্শিক মিলও আছে। আর এই 8 দলের মধ্যে কোনো আদর্শিক বিষয়ে আমরা কাজ করছি না। যার যার আদর্শ নিয়ে তার দল পরিচালিত হবে, জাতীয় স্বার্থে কাজ করছি। এখানে ন্যাশনাল ইন্টারেস্টটা প্রায়োরিটি দিচ্ছি, জাতির স্বার্থে যেটা আগামী নির্বাচন, যেটা প্রয়োজন, এবং সেটার জন্য আগামী নির্বাচনটা সুষ্ঠু হইতে হবে। সেখানে কি আসন ভাগাভাগি সমঝোতা কি হবে আপনারা কি ঠিক করেছেন? আমরা যেটা চাচ্ছি, 53 বছরের বাংলাদেশ, সেই বাংলাদেশের চিত্র আবার ফিরে আসুক আমরা চাই না, যেখানে অসংখ্য ব্যর্থতা আছে, ফ্যাসিজমের উত্থান হয়েছে, গণতন্ত্রের গলাতে হত্যা করা, অধিকার নষ্ট করা, বৈষম্য তৈরি হওয়া, অনেকগুলো আছে, জুলুম, নির্যাতন, অত্যাচার, অনেক কিছু হয়েছে। সেই সময়ে যে মানুষের যে প্রত্যাশা ছিল স্বাধীনতার বাংলাদেশের, এবং যে সুযোগ ছিল, সেটাও আমরা কাজে লাগাইতে পারি নাই। আমাদের অনেক পরে স্বাধীন হওয়া দেশ বা সমসাময়িক স্বাধীনতা অনেক দূরে গিয়েছে, আমরা পিছনে পড়ি। করাপশন আমাদের মধ্যে, নেতৃত্বের ব্যর্থতা, দলাদলি, জাতিকে বিভাজিত করে শাসন করা, দলীয় স্বার্থ সিদ্ধির জন্য অন্যকে ডিপ্রাইভ করে রাখা, এবং আমাদের রাষ্ট্র কাঠামো ধ্বংস করা, বিশেষ অনেকগুলো ঘটনা ঘটেছে। নেতৃত্বের ব্যর্থতা কি এই জায়গা থেকে বাংলাদেশকে জামাতের আমির পূরণ করবেন? আমরা বলতে চাই, এই জায়গা থেকে আমরা বাংলাদেশটাকে রাইট ট্র্যাকে ফিরে আনতে চাই। সেটা ডাক্তার শফিকুর রহমান ব্যক্তি হিসেবে করবেন না, তিনি আমাদের দলের আমির, এবং আমরা 8 দলের মধ্যে যারা আছি প্রত্যেকের দলীয় নেতৃত্ব আছে, আবার এর বাহিরেও অনেক দল আছে। আমরা সবাইকে নিয়ে আসন সমঝোতাটা কিভাবে হবে? আমরা দেখলাম যে ইতোমধ্যে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন আপনাদের কাছে 200 আসন চেয়েছে, আরেকটি রাজনৈতিক দল তারা 100 আসন চেয়েছে। তাহলে যদি তারা 2 দল মিলে যদি আপনাদের কাছে 300 আসন দাবি করে, তাহলে আপনাদের আসনটা কোথায়? যেভাবে প্রশ্নটা করলেন, এটা যদি সঠিক হয় তো জনগণ তো হাসবে।
আসন আসে 300, কেউ 100 দাবি করবে, কেউ 200 দাবি করবে, এই তথ্যটা আমার কাছে জানা নাই, আপনার কাছ থেকে শুনলাম। হয়তো সোশ্যাল মিডিয়াতে যার যার মন মতো কিছু কথা বলে, এটা সঠিক না। এটা আমরা তাহলে আসন সমঝোতাটা কিভাবে হবে? আসন সমঝোতাটা আমাদের মধ্যে আলোচনা হচ্ছে। আমরা প্রত্যেকটি দলের সাথে আলোচনা ইতিমধ্যেই শুরু করেছি এবং বাইলেটারাল আলোচনার মধ্যে দিয়ে আমরা নিজেদের মধ্যে একটা কনসেন্সাস ডেভেলপ করব, সেটার ভিত্তিতে আমরা করব। এখানে মনে করেন যে আসন তো দিলেই হবে না বা নিলেও হবে না, পাশ করা লাগবে। এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। তো পাশ করলে তো এককভাবে পাশ করবে না, আমরা বলছি এটা ওয়ান বক্স পলিসি। একটা আসনে কিভাবে হবে, যেহেতু এবার মার্কা যার নির্বাচন তার, তাহলে এইটা আপনারা কিভাবে সমন্বয়টা করবেন? এক বাক্সে কিভাবে করবেন? আমি এই জায়গায় আসতেছি। ওয়ান বক্স পলিসিটা হচ্ছে একটি আসনে 8 দল বা 10 দল আরো দল যদি আসে, একজন ক্যান্ডিডেটের পিছনে সবাই মিলে আমরা কাজ করব, ভোট দেব, প্রচারণা চালাবো, এভরিথিং আমরা হার্ড অ্যান্ড সোল চেষ্টা চালাবো যাতে ওই আসনটা উঠে আসে। সেটা হলো আমাদের একটা প্রিন্সিপাল। সেকেন্ড থিং হচ্ছে এখানে কাকে দেয়া হবে, এটা হলো আলোচনায় যখন দেখা যাবে যে এখানে ভোটারদের আগ্রহ, ভোটারদের প্রবণতা, ক্যান্ডিডেট পজিশন সব মিলিয়ে একটা বিজয়ের ক্যান্ডিডেটও এখানে সাবজেক্ট হয়ে দাঁড়াবে। থার্ড হলো কিছু আছে তো ন্যাশনাল লিডারশিপ লেভেল আছে, এগুলো অ্যাভয়েড করা যায় না, সেটাও আমরা সামনে রাখবো। এই 2-3টা জিনিস সামনে রেখে আমরা আলোচনার ভিত্তিতে। কিন্তু ভোটের মাঠে 1 বছর আগে জামাত তার দলীয় প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচন করে ঘোষণা দিয়ে মাঠে নামিয়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে যদি আসন সমঝোতা হয়, এক হলো জামাত তাহলে তার প্রার্থীদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করবে, যাকে ইতিমধ্যে আপনারা ভোটের মাঠে নামিয়ে দিয়েছেন, পরিচিত করিয়ে দিয়েছেন দাঁড়িপাল্লার প্রার্থী হিসাবে। সেখানে যদি অন্য ছোট রাজনৈতিক বা আপনাদের সাথে যারা রাজনীতিতে এখন জোটবদ্ধভাবে আন্দোলন করছে, একসাথে আছে, তাদের ব্যাপারে তখন মানে পলিসিটা কি হবে? তাদেরকে তো আবার নতুন করে রাজনীতির মাঠে পরিচয় করাতে হবে। নাম্বার 1 হচ্ছে আমরা 1 বছর আগে যে প্রাথমিক একটা ডিক্লেয়ার করেছি আমাদের দলীয় প্রার্থী, বিভিন্ন দলও করেছে, হয়তো তারা আরও পরে করেছে, এটা হতে পারে। একই ফিল্ডে একই আসনে যখন অন্য দলগুলোও কাজ করে, আমরাও করি, আর সবাই মিলে একসাথে ইলেকশন করে, এটা আমি মনে করি এটা ভালো গুড পলিসি। সবাই মিলে কাজ করলো, আলটিমেটলি এক হয়ে ইলেকশনটা করলো, তাহলে বিজয়ের জন্য কিন্তু মাঠটা তৈরি হলো। তো এতে কোনো কনফ্লিক্ট নাই, বিরোধ নাই। আর যারা এখন প্রার্থী হিসেবে মাঠে আছেন, দলীয় প্রার্থী হিসেবে আছেন, সমঝোতার ভিত্তিতে তখন 8 দলের প্রার্থী হয়ে যাবে। তখন যেই সিদ্ধান্ত পাবে, নমিনেশন পাবে চূড়ান্তভাবে, তিনি সেখানে ইলেকশন করবেন। এক্ষেত্রে আমাদের দলে বা আমরা যখন সমঝোতা করব, আমি মনে করি কোনো দলেই এখানে এই জাতীয় সমস্যা হবে না, যেটা আমরা বিভিন্ন সময় দেখি, আমি পাইলাম না, আমি বিদ্রোহী প্রার্থী দাঁড়াবো, এটা এখানে সম্ভাবনা আমরা দেখছি না, হওয়ার সুযোগই নেই। অতীতেও আমাদের এরকম 4 দলীয় জোট, 20 দলীয় জোট, আমরা জোটের ইলেকশন করেছি। সে সময়েও কিন্তু আমি নিজেও কিন্তু 2001 সালের নির্বাচনে দীর্ঘ সময় কাজ করে নমিনেশন সাবমিট করে লাস্ট ডেটে এসে সংগঠনের সিদ্ধান্ত আমি প্রত্যাহার করে চলে আসছি। আমাদের তো কোনো রিয়াকশন নাই। কিন্তু এবার তো আপনাদের 2-1 জায়গায় এরকম বিরোধিতা আছে, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে? ভেরি নেগলিজিবল কিছু বিষয় ঘটনা আছে, এগুলো আসলে কোনো প্রভাব তৈরি করবে না। এটা টুকটাক কিছু দেখা দেয়, এজ এ ম্যান মানুষের হিউম্যান কিছু উইকনেস থাকে, সেটা যেখানে প্রদর্শিত হয়েছে সেখানে আমরা হস্তক্ষেপ করেছি এবং সেটা শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনা হয়েছে। এই জাতীয় কোনো সমস্যা আমাদের মাঝে নাই। তাহলে 8টা দলের যে জোট আপনাদের, তাহলে সেই ক্ষেত্রে জামাত কি তার নীতি আদর্শ থেকে কিছুটা সরে আসছে? ক্ষমতার রাজনীতিকে ধারণ করার জন্য এই প্রশ্নটা এই কারণে যে আপনাদের যে 8টি রাজনৈতিক দল আছে, তাদের সবার নীতি এবং আদর্শ কৌশল তো এক না। সেই জায়গাটিতে কোনো সমস্যা হবে কিনা? না, এটা কোনো সমস্যা কারণ নেই।
জোট হওয়া বা সমঝোতা করা মানে কিন্তু দল বিলুপ্ত করে আরেকটি দলের অংশ হয়ে যাওয়া নয়। প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট পার্টি হিসেবে পলিটিক্স করবে, রোল করবে, সামগ্রিক কর্মকাণ্ড করবে। অনলি ফর ন্যাশনাল ইন্টারেস্টের যে 5 দফা দাবি এখানে ঐক্যমতের ভিত্তিতে হচ্ছে। অতীতে আমাদের দেশে ব্রিটিশ আমল বলে, পাকিস্তান আমল বলে, বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো অ্যালায়েন্স হয়। এতে দল কিন্তু দলীয় স্বার্থ বিবেচনা, নীতি বিসর্জন দেয় না, পলিটিক্যাল স্ট্র্যাটেজি নেয়, ইলেকশন কৌশল নেয়। সেই ক্ষেত্রে তারা যখন লক্ষ্য রাখে আমরা সবাই মিলে দেশ গড়ব, এখানেও আমাদের তাই। সবাই মিলে আমরা দেশটাকে গড়তে চাই, দেশের মানুষের মর্যাদা অধিকার সংরক্ষণ করতে চাই, সভারেন্টি, আমাদের ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ অ্যান্ড আদার্স, আমাদের ইন্টারেস্ট, ভূরাজনৈতিক, ইকোনমিক, এই প্রেক্ষাপটে বাংলাদেশের যে প্রসপেক্ট আছে সেটাকে কাজে লাগিয়ে আমরা এগিয়ে যেতে চাই। সেজন্য আমরা দেশ গড়ার কতগুলো কমন ইস্যুতে ঐক্যমত হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছি, যাতে বাংলাদেশটা আগামী দিনের এই বিশ্ব প্রতিযোগিতাময় একটা বিশ্বে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে, আমাদের প্রজন্ম যেন একটা দক্ষ জনশক্তি হিসেবে প্রযুক্তি নির্ভর জ্ঞানভিত্তিক একটা সোসাইটি তৈরির ক্ষেত্রে রোল করতে পারে, সেটা একটা এনভায়রনমেন্ট, সুযোগ, অপরচুনিটি আমরা তৈরি করে দিতে চাই। এই জন্য আমরা কাজ করছি, এই জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এখানে নীতি বিসর্জনের কোনো কিছু নেই। জামাত বারবার দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছে, দখলদারিত্বের বিরুদ্ধে কথা বলছে। এটা তো সবগুলি রাজনৈতিক দলেরই চাওয়া, কিন্তু জামাত এই 3টা বিষয়ের উপরে বেশি গুরুত্ব কেন দিচ্ছে? অর্থাৎ জামাত তাদের যে প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ রাজনৈতিক দল আছে তাদেরকে ইঙ্গিত করে তাদেরকে ডাউনে নিয়ে যাওয়ার জন্য কি জামাত এই কৌশল অবলম্বন করেছে কিনা, এবং এগুলো নিয়ে আপনাদের প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের নেতাদের ভিতরেও কিন্তু একটা অসন্তোষ আপনাদের বিরুদ্ধে আছে। আপনারা কি এখন এটা নতুন কোনো কৌশল নিলেন কিনা? আমাদের এখানে বুঝতে হবে, প্রথম হলো জামাত একটি আদর্শবাদী দল। আমাদের আদর্শিক মূল্যবোধের জায়গা থেকেই আমরা কোনো ইথিক্স ফলো করি, সেখানে আমাদের করাপশনের কোনো সুযোগ নেই। জামাত অলওয়েজ বিবেক বান্ধব, বিবেকের আলোকেই আমরা পরিচালিত হই। আমার কোনো বিবেকের মানুষ দুর্নীতিকে সাপোর্ট করতে পারে না, অপরের অধিকার হক নষ্ট করতে পারে না, দখলদারিত্ব, চাঁদাবাজি, এটা হল কোনো বিবেক এবং মানুষের, এটা সভ্য সমাজের কাজ নয়। একটি সমাজের মানুষের অধিকার সংরক্ষণটাই ফার্স্ট প্রায়োরিটি হবে। আমি যদি আমার রাইট এস্টাবলিশ করতে না পারি, আমার সম্মান, মর্যাদা, ইজ্জত, আমার মানব অধিকার, মৌলিক অধিকার নিয়ে যদি আমি বেঁচে থাকি, আমরা স্বাতন্ত্র্যবোধ নিয়ে, যেটা বিগত ফেসিস্ট সরকার আমরা পারিনি, তাহলে জামাত তো সেই জায়গায় জাতিকে নিয়ে যেতে চায়। কারণ হলো দেশটা এখন 54 বছর চলমান, এই জায়গায় এসে আজ বাংলাদেশ কোথায় কোথায় যাওয়ার কথা ছিল, কেন পারি নাই? আমরা যখন দেশের বাইরে যাই, তখন যখন সে দেশের একটু পলিসি লেভেলও ডায়লগ হয়, তখন তাদের দেশের এগিয়ে যাওয়া, উন্নত বিশ্বের সাথে তারা যে সংযুক্ত হয়েছে, কীভাবে হয়েছে, এখানে মূল বিষয়টা হচ্ছে আমাদের সেই মেধাগুলো আছে, আমাদের অনেস্টিটা হলো বড় প্রবলেম। দুর্নীতির কারণে আমরা পারি নেই। তারা বলে যে তোমার দেশের মেধাবীরা আমার এখানে এসে আমাদেরকে এই লেভেলে নিয়ে গেছে। আমি ডিওজি বাংলাদেশে কেবিন ইউনিভার্সিটিতে পেয়েছি, তারা সেই দেশের, যেমন আমি ইস্তাম্বুলে টেকনিক্যাল ইউনিভার্সিটিতে একজন টিচার পেয়েছি, আমাদের বাংলাদেশের কৃতি সন্তান, যারা তার কৃতে যে ড্রোন আবিষ্কার করে, যে টপ 10 বিজ্ঞানীদের নিয়ে একজন আমাদের দেশের মানুষ। তা আমাদের দেশে মেধাকে তো আমরা অ্যাকোমোডেট করতে পারি নাই, স্পেস দিতে পারি নাই, জ্ঞান গবেষণার জায়গাটা সে সুযোগ তৈরি করতে পারি নাই, ফলে তারা বাইরে সে সুযোগটা পেয়েছে, কন্ট্রিবিউট করছে। তারা যে দেশে ফিরে আসতে হলে পারতো। এই যে মনে করেন যে সিপিডির যে শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে করাপশনের, সেখানে প্রায় 28 লক্ষ কোটি টাকা বিদেশ পাচার হলো, আমাদের প্রায় 4টা বাজেটের সমান পরিমাণ টাকা বাইরে চলে গেল। এই টাকাটা দেশে থাকলে কি হতো? চমৎকার হতো, চমৎকার হতো। দেশে গিয়ে জনাব আজাদ, আমরা বুঝতে পেরেছি। আমরা আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই যে বিএনপির সাথে আপনাদের দীর্ঘ 2.5 দশকের পথ চলা, এখন আপনাদের পথটা দুই দিকে কেন বেঁকে গেল? বেগম খালেদা জিয়ার
ব্যাপারে আপনাদের দলীয় এবং জোটগত অবস্থান কি? দীর্ঘদিনের আপনাদের রাজনীতির মাঠের সহযোদ্ধা বিএনপি, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা আন্দোলন করেছেন। এখন দুটো রাজনৈতিক দল দুই দিকে কেন হাঁটা শুরু করলো? আর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এখন যে শারীরিক অবস্থা, তার ব্যাপারে আপনাদের দলের বক্তব্য কী? বা জি, আমরা মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। ওনার অসুস্থতা আমরা সবাই জানি। জেলখানায় ওনাকে যে আচরণগুলো করা হয়েছে এটার ইম্প্যাক্ট বলে অনেকে মনে করে। এই জন্য আমাদের আমির জামাত ওনার জন্য দোয়া কামনা করে স্টেটমেন্ট করেছেন, সমবেদনা জানিয়েছেন, সারা দেশে দেশবাসীকে দোয়ার আহ্বান জানিয়েছেন। দীর্ঘদিনের সাথী ছিলেন উনি, বলা যায় দেশের অভিভাবকত্বের দায়িত্ব পালন করেছেন। আমরা একসাথে সরকারে, জোটে, আন্দোলনে সব ক্ষেত্রে একে অপরের সঙ্গে ছিলাম। সেই জায়গার দায়িত্ববোধের জায়গা থেকেই আমাদের অবস্থানটা একেবারে স্পষ্ট। আমরা এখনও ম্যাডামের দ্রুত আরোগ্যতা কামনা করি, সুস্থতা কামনা করি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের মধ্যে আবার সুস্থ ফিরে এসে দেশের সেবা করতে পারেন। সেকেন্ড থিং হচ্ছে, আমরা দীর্ঘদিন যে একসাথে ছিলাম, এটা কখন? এটা ছিলাম এই আন্দোলন এবং জোট, এটা দিয়ে শোষণা 2000 সালে, অর্থাৎ 1999 সালে ডিসেম্বরে। সে সময় যে 4 দলীয় জোট গঠনটা হয়েছিল মূলত আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে। তারা যে স্বৈরাচারী আচরণ করেছে ক্ষমতায় এসে, সেটার গণতন্ত্র হত্যা করেছে, এই জায়গা থেকে আমরা এক জায়গায় হয়েছি, দেশের সাথে এক জায়গায় হয়েছে। এখন সেই আওয়ামী লীগ কিন্তু নাই। 5ই আগস্টের পতনের পর এখন স্বাভাবিকভাবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য ফ্যাসিবাদের শক্তির অক্ষ নিয়ে আমরা কাজ করেছি। এটা হলো আমাদের কমন রোলস, কমন ইন্টারেস্ট। কিন্তু রাজনীতির ময়দানে যখন প্রতিদ্বন্দ্বিতা হবে, বিশেষ করে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা, তো মূল প্রতিদ্বন্দ্বী যেটা এতদিন আমাদের জোটের বিরুদ্ধে মহাজোট ছিল, তারা তো এখন নাই। এটা স্বাভাবিক প্রতিদ্বন্দ্বীর জায়গায় চলে আসছে জামাত এবং বিএনপি। এটাকে আপনি বিরোধ বা বিরোধিতা বলতে পারেন, আমি বলতে রাজি নাই। আমি এটাকে প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দেখছি, যে দুটি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাই হচ্ছে। প্রত্যেকেই আলাদা দল, আলাদা আইডিওলজি কাজ করে, তার যার যার বক্তব্য তুলে ধরবে, জনগণ যেটা কবে। জামাত কি নিজেকে বিজয়ী দেখতে যাচ্ছে? ওরকম কি কোনো জামাত বিজয়ী দেখতে যাওয়ার বিষয় না, জনগণ দেখছে কিনা। জনগণ জামাতকে চাচ্ছে, এটা হলো এখনকার পাবলিক পারসেপশন। এটা সর্বত্র আমরা দেখছি, বিভিন্ন জরিপ দ্বারা ভোটের মাঠ কি জামাতের নিয়ন্ত্রণে? হ্যাঁ, নিয়ন্ত্রণের বিষয়টা না, আমরা তো জনগণ আছে, আমাদের কর্মকাণ্ড তুলে ধরছি, আমাদের অতীত কর্মকাণ্ড, বর্তমান কর্মকাণ্ড। আমরা অতীতের দুর্নীতির বিরুদ্ধে প্রমাণ করেছি। মন্ত্রী ছিলেন 3 জন, স্বচ্ছতা দক্ষতার দায়িত্ব পালন করেছে। এমপি ছিলেন অনেকেই, কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নাই। ফলে মানুষের কাছে আবার আমরা এটাও তুলে ধরছি, পরিবর্তনোত্তর বাংলাদেশ জামাতকে কিভাবে দেখছেন, সেই জায়গায়ও জনগণ আমাদের কাছে করছে বলে আমরা আশাবাদী। কথার সূত্র ধরে বলি যে দেখুন, আপনারা গত 1 বছর ধরে নির্বাচনের মাঠে বেশ সক্রিয়, জোরে সোরেই আপনারা নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন। সেই দিক থেকে আপনাদের সাবেক সংসদ সদস্য এবং চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান, তিনি পুলিশকে নির্বাচনের মাঠে কিভাবে তথ্য কালেকশন করতে হবে সেটার জ্ঞান তিনি দিচ্ছেন, পথ বাতলে দিচ্ছেন। আবার শাহজাহান চৌধুরী বলছেন যে নির্বাচনের মাঠে নির্বাচনী কর্মকর্তা, পুলিশ, প্রশাসনকে কিভাবে নিজেদের কবজায় এনে ভোটের মাঠে জয়ী হইতে হবে সেই তরিকাও বাতলে দিচ্ছেন। এই অবস্থাটা মানে জামাতের কেন এরকম দেখা যাচ্ছে? জামাত তো এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে তার বক্তব্য স্পষ্ট করেছে যে জামাত এই বক্তব্যগুলোকে অন করে না। জামাতের 5 দফা যে আন্দোলনের মধ্যে লেভেল প্লেয়িং ফিল্ড মানে প্রশাসন নিরপেক্ষতা, তা আমরা তো দলীয়ভাবে দাবি জানিয়ে জোটগতভাবে আন্দোলন করছি।
তাহলে তো আপনাদের সেই ওই জায়গায়- নেতারা কি আপনাদের এই জা- দলীয় এই- এই অবস্থানটা জায়গায় মানেন না? আমাদের অবস্থান একেবারে সুস্পষ্ট, এটা আমরা বলে দিয়েছি। সেকেন্ড থিং হচ্ছে, এখন রাজনীতির ময়দানে বক্তব্য রাখতে গিয়ে সবাই যে সব কিছু পলিসি মেনটেন করে এটা যদিও কাম্য নয়। এটা না করলে দল কি করে এটা দেখার বিষয়। ব্যক্তি কি করেছে সেটাকে যদি দল ওন না করে, তাহলে এখন আপনি দেখবেন হচ্ছে দল কি করে, দল কোনটাকে ওন করে, এ ব্যাপারে ব্যক্তিদের বিরুদ্ধে কি স্টেপ নিচ্ছে, এটা হলো বিষয়। আমরা আপনি শুধু পাবনায় জামাতের দেখলাম বেলায় না, আপনি জামাতের বেলায় বলছেন কেন? এর আগে বিএনপি তো অসংখ্য ঘটনা আছে। চট্টগ্রাম সাউথের এক লিডার ইউনো ওসি পিটাইয়া বের করে দিয়ে হুমকি দিছে। নরসিংদীতে একজন কি বলে আপনার গুলি করেছে। হ্যাঁ, এই যে ঘটনাগুলো উঠে আসছে, তারপরে সেটাও একটা ঘটনা, ওই তাদের আধিপত্য বিস্তার, যেগুলোর সম্পদ কেন্দ্রিক, স্বার্থ কেন্দ্রিক হয়। এটা বহু জায়গায় বহু ঘটনা আছে। আপনার এই স্বল্প পরিসরে এত ঘটনা বর্ণনা দেওয়ার সময় আমি দিয়ে একটা ঘটনা তুলে ধরলাম। তাহলে আবার পাবনার ঘটনাকে প্রশাসনের কিভাবে ভিতরে, মূল্যায়ন করবেন? না প্রশাসনের ভিতরে আপনি দেখেন, আপনি পলিটিক্যাল লিডার দেখে শুধু দায়ী করছেন কেন? প্রশাসনের ইন্টারিম গভর্নমেন্ট, এখানে কেন দলবাজ আমলারা এ ধরনের ন্যাকেডলি ভূমিকা পালন করবে? আজকে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যারা কাজ করছে, স্পেসিফিক কিছু কিছু অফিসারের ব্যাপারে এত সিরিয়াস বক্তব্য বিভিন্ন নিউজে আমরা দেখেছি, মিডিয়ায় দেখেছি। সাম ফরিদি নামে একজন আছে, তার ব্যাপারে তো একটা সুস্পষ্ট অভিযোগ আসছে কীভাবে সে একটা দলের পক্ষে কাজ করছে। তো এগুলো তো মিডিয়াতে উঠে আসতে হবে। ইলেকশন কমিশনের ভিতরে যারা এক্সিকিউটিভ লেভেলে কাজ করে, প্রশাসনের বিভিন্ন জায়গায় এক্সিকিউটিভ লেভেলে কাজ করে, সচিবালয় অ্যান্ড আদার্স বিভিন্ন জায়গায়, পুলিশ হেডকোয়ার্টার, সেখানে কি আমরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দেখতে পারি না? আমরা পলিসি লেভেলে বলছি নিরপেক্ষ নির্বাচন হবে, আপনার এক্সিকিউটিভ লেভেলে যারা কাজ করে তারা তো নিরপেক্ষ না, দলের পক্ষে কাজ করতেছে। তাহলে সেখানে লেভেল প্লেইং ফিল্ড হবে কীভাবে? আমরা অতি সম্প্রতি দেখলাম যে পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল এবং এসপিদেরকে লটারির মাধ্যমে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে, এবং ওসিদেরকেও আমরা শুনতে পেলাম যে তাদেরকেও এইভাবে লটারির মাধ্যমে তাদেরকে বিভিন্ন জায়গায় পদায়ন করা হবে। এই আইডিয়াটা কি জামাত দিয়েছে, জামাতের পক্ষ থেকে এসেছে? লটারির মাধ্যমে করেন আর কি করেন সেটা অবশ্যই একটা বিবেচ্য বিষয়। আপনি যদি চয়েস মোতাবেক করেন, তাহলে চয়েস করার একটা দলীয় চয়েস বিবেচনার একটা সুযোগ থেকে যায়। লটারির মধ্যে হয়তো সেই সুযোগ নাই বলেই মনে করতে হয়। হ্যাঁ, লটারির ব্যাপারটা আমরা বলেছি, কিন্তু আপনি ফিল্ড লিস্টে যখন কাদেরকে এসপি করবেন এটা তালিকা করা হয় বাছাইয়ের ক্ষেত্রে, ফিল্ড লিস্টের ক্ষেত্রে যদি আপনি মার্কিংয়ে হেরফের করে যদি আপনি প্রফেশনাল অফিসারকে পিছনে রেখে আপনার দলীয় বিবেচনায় যেগুলো লিস্টেড আছে সেগুলোকে যদি আপনি একটা লিস্ট দল থেকে দেওয়া হয়েছে এটা দেখে দেখে ফিল্ড লিস্টের অন্তর্ভুক্ত করেন, তাহলে লটারি থাকা না থাকা ইফেক্টিভ কিছু হচ্ছে না। কারণ হলো একই লোকগুলোর মধ্যে তো লটারি হয়ে সেই দলের লোকগুলি ওখানে গিয়ে বসবে। তাহলে আপনি সুষ্ঠু নির্বাচনে যেটা আমরা চেয়েছিলাম, আপনি বাছাইটা আগে ফেয়ার হইতে হবে। এটা যদি ফেয়ার হয় তাহলে ওই লটারিটাও ফেয়ার হয়ে জাতি বেনিফিটটা যে পেতেছে এটা পেতে পারে। তো সাম্প্রতিক সোসাইটিটা এসপি নিয়োগ যে হয়েছে, 4টা জায়গায় অলরেডি কোয়েশ্চেন আছে যে এগুলো লটারি ভিত্তিক হয়েছে কি না, এই প্রশ্নটা আছে। আমি জানি না, আর একটু ভেরিফাই করতে হবে। তাহলে এটা কোয়েশ্চেন উঠবে নয়। তথাপি লটারির মাধ্যমে যে হয়েছে এটা একটা যে পদক্ষেপ হয়েছে যে না, এখানে অন্তত দলীয় বিবেচনায় যে চয়েসের একসাটিয়া রূপটা এখানে হয়নি, এটা আপনি ভালো বলতে পারেন। কিন্তু লিস্টে যেহেতু একই সেই দলের লোকগুলো ঘুরে ফিরে আসতেছে, তাহলে একটা দলের পক্ষে কিন্তু প্রশাসন চলে যাচ্ছে। তবে আপনাদের অসন্তোষ আছে? অসন্তোষ বলতে আমাদের লটারির ব্যাপারে আমাদের অসন্তোষ নাই, কিন্তু ফিড লিস্টে আনার ব্যাপারে আমাদের অসন্তোষ। এই প্রেক্ষাপটে যদি আমি আপনার কাছে জানতে চাই যে আপনাদের বিরুদ্ধে বরং আপনাদের বিরোধী পক্ষ অভিযোগ করছে যে প্রশাসন আপনাদের কথা শুনছে, আপনারা ঢেলে সাজিয়েছেন, এই অভিযোগ এনে তারা বলছে যে ডাকসু, চাকসু, রাকসু এবং জাকসু নির্বাচনে আপনারা প্রভাব খাটিয়ে সেই জয় ছিনিয়ে নিয়েছেন। সামনের নির্বাচনের মাঠটাও আপনারা সেইভাবে ঢেলে সাজাতে চাচ্ছেন, যার কারণে প্রশাসনকে আপনাদের এমপি প্রার্থীরা হুমকি ধামকি দিচ্ছে।
কারণ হলো শিক্ষাঙ্গনে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে বিসি নিয়োগের ব্যাপারে ওনারা বলেন। তাহলে বিসি নিয়োগকালে উপদেষ্টা কে ছিলেন? যিনি ছিলেন ওনার দলের অনুসারী, এটা আমরা জানি। তাহলে ওনাদের দলের অনুসারী আমাদের দলের লোক নেবে? এখানেই বিবেচনায় আনা হয়েছে। আমি ওনাকে সাধুবাদ জানাবো। উনি প্রার্থীদের যারা যারা 22 সনে বিসি হয়েছেন তাদের সিভি দেখে উনি সন্তুষ্ট হয়েছেন যে একাডেমিক জায়গায় অ্যাকাডেমিশিয়ানদেরকে যারা কনফিডেন্ট, কোয়ালিফাইড, যোগ্য, অনেস্ট লোক তাদেরকে তিনি দিয়েছেন। সেই বিবেচনায় যদি জামাত শিবিরের লোকেরা যোগ্য হয় তাহলে এখানে প্রশ্নটার সুযোগ নাই। কিন্তু ওনাদের দলের একজন অ্যাডভাইজারই ওনাদের আদলীয় মতাদর্শ অনুসারী একজন লোকে কিন্তু এটা চয়েস করে দিয়েছেন। নাম্বার 2 হচ্ছে ওনারা 2টি মন্ত্রণালয়ের কথা বলেছেন, স্বাস্থ্য এবং শিক্ষা। তো মন্ত্রণালয়ের সংখ্যা কি 2টা? তাহলে 46টা বা 58টা বিভিন্ন অধিদপ্তর সহ মিলে যদি আমরা আনি তাহলে বাকিগুলো কাদের? তাহলে বাকিগুলো ওনারা দিয়েছেন। তাহলে 2টাই যদি আমরা দিয়েই থাকি, কথার তর্কের ক্ষেত্রে যদি মেনেই নিই, তাহলে বাকি পুরাটাই তো ওনারা নিয়ন্ত্রণ করছেন। তো এই জায়গাটা প্রশ্ন তোলার আগে নিজের দিকে আগে দৃষ্টি দেওয়া উচিত। ওই যে আয়নায় নিজের মুখ দেখুন কথাটা আগে এখানে প্রযোজ্য। ওকে, চমৎকার ডক্টর হামিদুর রহমান আজাদ। আমি যদি আপনার দলের আমির ডক্টর শফিকুর রহমান বিদেশে একটি ঘোষণা দিয়েছিলেন যে আপনারা নারীর কর্মঘণ্টা 5 ঘন্টা দেখতে চান। এইটা ঘোষণা দেওয়ার পরপরই বিভিন্ন মহল থেকে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ যে আপনারা আবার নারীদেরকে গৃহবন্দী করে রাখতে চান, তাদেরকে কর্মবিমুখ করতে চান। আবার আরেকটা পক্ষ বলছে যে আপনারা নারীদের এই সুবিধার কথা বলে আপনারা নারীদের ভোট টানার একটি কৌশল অবলম্বন করছেন কিনা, নারীদের কর্মঘণ্টা আপনারা 5 ঘন্টা হিসেবে দেখতে চান। এই ব্যাপারে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে আপনারা নারীদেরকে আবারও ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে কর্মবিমুখ করে রাখতে চান, যাতে নারীরা পুরুষদের সেবা দাসী হিসাবে থাকতে পারে। আসলে এটা কি ভোটের মাঠের কোনো চমক কিনা? এটা হচ্ছে একটা অপব্যাখ্যা। আমাদের আমির যেমন যে বক্তব্যটা রেখেছেন উনি পরে ক্লিয়ার করেছেন। সে বক্তব্যটা হচ্ছে একজন নারী তার যে সন্তান ধারণ এবং প্রসব এই বিষয়গুলো একজন পুরুষ তো থাকে না। একটা পুরুষ ইচ্ছা করলে সন্তান ধারণ করতে পারবে না, এটা নারীর ক্ষেত্রে প্রযোজ্য। আর কর্মস্থলে নারী পুরুষ দুইজনেই কিন্তু সমান কর্মঘণ্টা নিয়ে দায়িত্ব পালন করছেন। এই জন্য নারীর প্রতি ইনসাফ করার জন্য উনি বলেছেন তাদের দায়িত্ব পালনে একটু শিথিলতা আনা, হালকা করা। এটা মানবিক দৃষ্টিকোণ তো বলেছেন, ইনসাফেরও দাবি তাই। তো সেই কথাটাকে টেনে যদি ঘুরিয়ে অন্যদিকে নেওয়া হয়, উনি আবার এটাও ব্যাখ্যা করেছেন ঠিক আছে 5 ঘন্টায় যদি ওই কোম্পানি বা গভর্নমেন্ট বা যেই জায়গায় চাকরি করুক না কেন উনি সার্ভিস দিবেন, সেই 3 ঘন্টাটা ওই প্রতিষ্ঠানকে কীভাবে পোষাইতে হবে। উনি এটা বলেছেন আমরা যদি আল্লাহ সুযোগ দেয়, জনগণ সমর্থন দেয়, ক্ষমতায় আসতে পারি বা সরকার গঠন করতে পারি, তখন সরকার থেকে আমরা ওই 3 ঘন্টার জন্য ভর্তুকি দেব ওই প্রতিষ্ঠানকে। সুতরাং এখানে তার চাকরি কর্মসংস্থানের সংগঠনের কোনো সুযোগ নাই, বরং কর্মসংস্থান আরও বাড়বে। কীভাবে বাড়বে? আমাদের অনেক বেকার লোক আছে, স্টুডেন্ট বলেন, সদ্য বিদায়ী যারা ছাত্র জীবন শেষ করা লোক বলেন, তাদের কর্মহীনতা আছে, বেকারত্ব আছে। খণ্ডকালীন একটা চাকরি হলে তার একটা সাপোর্ট হয়। তাহলে ওই 3 ঘন্টাগুলো সরকারের ভর্তুকি দ্বারা যে আরেকজন লোকের খণ্ডকালীন চাকরি হয়, তাহলে চাকরির জায়গাটা কিন্তু আরও সম্প্রসারিত হলো, স্পেসটু বৃদ্ধি পেল, আরও কিছু লোক কর্মসংস্থানের সুযোগ হলো। তো এই পজিটিভ ব্যাখ্যাটাকে না নিয়ে অপব্যাখ্যা দিয়ে আসলে অন্যদিকে ডাইভার্ট করে বিভ্রান্ত করা হচ্ছে। আমার মনে হয় জনগণের কাছে এটা স্পষ্ট, জনগণ এটা বিভ্রান্ত হবে না। যেহেতু আপনি বলছেন, আশা করছেন যে আল্লাহ যদি চায়, দেশের মানুষ যদি আপনাদেরকে ভোট দেয়, তাহলে আপনারা রাষ্ট্র ক্ষমতা মানে সিঁড়িতে আপনারা অবস্থান করছেন এখন, এরকম একটি বডি ল্যাঙ্গুয়েজ আপনাদের আছে রাজনীতির মাঠে। সেই দিক থেকে নারীদের
পর্দার ব্যাপারে আপনাদের অবস্থানটা কি হবে? আপনারা কি যে ধারণা আছে যে শরিয়া আইন চালু করবেন কিনা, সেই শরিয়া আইনের কাঠামোটা কি হবে, যদি করেন নারীরা তার নিজের ইচ্ছামতো বাইরে চলাফেরা করতে পারবে কিনা, তাকে কি সার্বক্ষণিক একটা মানে পর্দার ভিতরে থাকতে হবে কিনা, কি ভাবছে জামাত বা আপনাদের জোট? জি, জামাত বা জোট আমরা যেটা মনে করি এটা হলো সবার জন্য ইসলামের বিধান ঈমান গ্রহণের পর সমানভাবে প্রযোজ্য। এক্ষেত্রে ফ্রিডম আছে, মানুষ ইচ্ছা করলে মানবে, মানবে না, তার ফ্রিডমটা আছে। ফ্রিডমটা হলো ঈমান গ্রহণের পূর্বে, ঈমান গ্রহণের পরে কিন্তু তার ম্যান্ডেটরি চলে আসে। সেক্ষেত্রেও কিন্তু এটা মানুষের শরিয়া বা শরিয়া রুলস মেনার করছে। তার যে বিষয়গুলো আমরা দেখি শরিয়া প্রবর্তনকালের ইতিহাস, এগুলো গ্র্যাজুয়ালি হয়েছে, চাপিয়ে দিয়ে নয়, স্বতঃস্ফূর্ততা মানসিকতা তৈরি করে এটা হয়েছে। এই যে আপনার মদের বিধান যে চালু হলো ইসলামে, নিষিদ্ধ লাস্ট হয়েছে, শুরুতে কিন্তু নিষিদ্ধ হয়নি। প্রথমে মোটিভেশন, লাভ কি ক্ষতি কি, এ আবার মদ খেয়ে নামাজে যাইও না, তার নামাজ এটা আল্লাহর ইবাদত, যে জিনিস নামাজের জন্য ক্ষতিকর আবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, গ্র্যাজুয়ালি একটা মোটিভেশন দিয়ে চূড়ান্ত পর্যায়ে এটাকে নিষিদ্ধ করা যায়। আমরাও সেই শরিয়া নীতি যদি আমাদের মানতে হয় সেটা চাপিয়ে দিয়ে নয়, মানুষের মন মানসিকতা তৈরি করেই করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্বে ছিলেন, তিনি এক পর্যায়ে গিয়ে ফৌজদারি আইন রহিত করেছেন। কারণ কি, সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল রাষ্ট্রের সাময়িকভাবে। সেই পিরিয়ডে মানুষের মৌলিক চাহিদা যেহেতু ব্যাহত হয়েছে, রাষ্ট্র এনশিওর করতে পারে নাই, তখন বলে যে মানুষের অভাবের কারণেও অকারেন্স ঘটতে পারে, এই জন্য ফৌজদারি আইন রহিত করে। অর্থাৎ ইসলাম যে একটা সায়েন্টিফিক ওয়েতে তার রোজগুলো প্রয়োগ করে, এটা এগুলো এখান থেকে শিখতে হবে আমাদের। আমরা এসে করে শরিয়া ল বাস্তবায়ন করব, এটা আমরা কোথাও বলি নাই। শরিয়া ল প্রবর্তন এক্সিকিউশনে ইতিহাসের ধারাবাহিকতা অনুসরণ করে গ্র্যাজুয়ালি মানুষের মন মানসিকতা তৈরি করব। পর্দার ক্ষেত্রেও একই। পর্দা হলো মানুষের দুইভাবে, একটা হলো তার সথর রাখার ব্যাপারটা, একটা হলো তার ড্রেস কোডটা। ড্রেস কোডের ব্যাপারে ইসলাম কিন্তু বলেছে লেবাসুত তাকওয়া, অর্থাৎ আপনি এমন পোশাক পরিধান করবেন, সেটা বলা হয়নি এরকম একটা পোশাক ডিজাইন কেন বলে নেই, এখানে নীতিগত কথাটা কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, যাতে নারীর নিরাপত্তার জন্য, সৌন্দর্য, নিরাপত্তা, ব্যক্তিত্ব সব কিছুর জন্য যে ড্রেস, সেটা তো পুরুষের ক্ষেত্রেও প্রযোজ্য। পুরুষের ক্ষেত্রেও প্রযোজ্য। এই জন্য সতরের প্রশ্নটা আমি এনেছি। নারীর সতর আর পুরুষের প্রথম কিন্তু ভিন্নতা আছে। জি, চমৎকার। এবং নীতিগত বেসিক পয়েন্ট হচ্ছে আপনি পোশাক পরার পরে অবয়বটাতে বেশে না ওঠে, পোশাকহীনতার একই অর্থ না দাঁড়ায়, এটা হলো মূল। অর্থাৎ আপনারা ধীরে ধীরে এই বিষয়টাকে, নারী কর্মসংস্থান করবে। নারী তো ইসলামের ইতিহাসে একটা নারী যুদ্ধে যেতে পারে। ওহুদের যুদ্ধ তো নারীরা লড়াই করেছে, বিভিন্ন যুদ্ধ করে। নুসাইনা এক সাহাবী প্রসিদ্ধ যোদ্ধা ছিলেন, এগুলো আমি জানি, ইতিহাস বর্ণনা করলে অনেক আসবে। তো ইসলাম তো নারীদের গৃহবন্দী বলে, তার কর্মস্থানে তাকে ধরেন যে আপনারা ছাড় দিবেন বা মানুষকে তৈরি করবেন, মনোজগৎটা তৈরি করবেন, কিন্তু আবার আপনাদের নির্বাচনী প্রচারণার মাঠে দেখা যায় যে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, এই কথাও বলা হয়। এগুলো সব অপপ্রচার এবং বিভ্রান্তিমূলক বক্তব্য। আমরা একথা কোথাও কোনোদিন বলি নাই। আমরা একটা কথা বলেছি, এটা ঠিক, যে ইসলাম যে নবী রসুলের কাজটা কি ছিল, পথ দেখানো, এটা ভালো এটা মন্দ, এই পথে জান্নাত এবারে জাহান্নাম। তো নবী রসুল তো এখন আসবে না, এখন তারা বর্তমানে তো যারা ইসলামের ফলোয়ার, মুসলিম উম্মার পার্ট, তাদেরকে দায়িত্বটা পালন করতে হবে। তারা সেই দায়িত্বটা পালন করতে একে দ্বারা ফলো করবে, মানুষকে পথ দেখাবে। আমি যদি আপনাকে বলি এই রাস্তা দিয়ে গেলে আমি কি মতিঝিল যেতে পারবো, তা আপনি পথ দেখাইলেন। যদি বলে যে না এদিকে গেলে কিন্তু আপনি উত্তরা চলে যাবেন, তাহলে আপনাকে সহায়তা করলেন। তো তা আমার দায়িত্ব তো সেটাই, যে আপনি কোন দিকে চললে আপনার কল্যাণ হবে,
তাহলে কি জামাত একমাত্র মানে সঠিক পথ দেখানোর? না, জামাত একমাত্র দাবি করে নাই। আমি মুসলিম উম্মাহ বলেছি। উম্মার ভিতরে যারা পড়ে সবাই, আপনিও আছেন। আচ্ছা, এখন আমরা আপনাকে একদম আমরা শেষ পর্যায়ে আছি। আমরা মানে বিভিন্ন মাধ্যম থেকে আমরা জানতে পারছি, শুনতে পাচ্ছি এবং আলোচনায় আছে যে আপনার ছাত্র শিবির বিভিন্ন ক্যাম্পাসে যেই কৌশল অবলম্বন করেছিল, অন্তর্বর্তী মূলক প্যানেল ঘোষণা দিয়ে সেখানে ভিন্ন ধর্মাবলম্বী ছিল এবং ভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকেও শিবিরের প্যানেলে যুক্ত হয়েছিল প্রার্থীরা, সেখানে তারা বিজয়ী হয়েছে। এখন জামাত কি আগামী নির্বাচনেও কি এই ধরনের কোনো চমক দেখাবে আপনাদের ভাষায়? সেখানে কি নারীর অংশগ্রহণ থাকবে কিনা, সরাসরি ভিন্ন ধর্মাবলম্বী প্রার্থী থাকবে কিনা, কতজন থাকতে পারে, কোন এলাকায় থাকতে পারে, কোন ধর্ম এবং মতের লোকজন আসতে পারে, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি বলেন। হ্যাঁ, চমক যেটা বলা হয় নির্বাচনে সব দলে দেখায়, চেষ্টা করে। কেউ ভালো দেখাইতে পারে, কেউ ভালো দেখাইতে পারে, এটা ভিন্ন বিষয়। আমাদের এইবারে আমরা যে চমক, যদি আপনি এটা বলেন, আমরা এটা চমক বলি না, আমরা বলতে চাই যে একটা উপযোগী, জনগণের গ্রহণযোগ্য, এটাই আমরা বলতে চাই। নাম্বার ওয়ান হচ্ছে আমরা একটা ইনক্লুসিভ ইলেকশন নমিনেশন আমাদের প্রার্থীদের বেলায় আমরা ফলো করব। সেটা কি? নাম্বার ওয়ান, নিউ জেনারেশনকে আমরা বেশ উল্লেখযোগ্য সংখ্যক নমিনেশনের মধ্যে সিলেক্ট করেছি। নাম্বার টু হচ্ছে এডুকেটেড পারসন, যারা ল মেকার হিসেবে ভূমিকা পালন করতে হবে। নাম্বার থ্রি হলো তারা অনেস্ট। নাম্বার ফোর হচ্ছে তারা জনগণের কাছে অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য। এই ধরনের একটা প্যানেল আমরা দেব। নাম্বার ফোর্থ হচ্ছে এখানে বিভিন্ন পেশার লোক থাকবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, শিক্ষক, বিভিন্ন পেশার, ভিন্ন ধর্মাবলম্বী থাকবে। এরপরে ধর্মমতের অনুসারীর ভিন্নতা থাকলেও সেই লোকটা যদি অনেস্ট হয়, যোগ্য হয়, তাকে আমরা আমাদের নমিনেশনের আওতায় নিয়ে আসব। এইভাবে আমরা ইনক্লুসিভ প্যানেল দেওয়ার ব্যাপারে আমাদের মধ্যে সিদ্ধান্ত আছে, সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। একটা বেটার প্যানেল। কত আসনে ছাড় দিবে জামাত? এরপরে বেটার একটা ইশতেহার আমরা দেব। ওকে, কত আসনে ছাড় দিবে জামাত? জামাত কত আসন ছাড় দেব বলতে যায়, তাহলে আমি আসনগুলোর মালিক, আমি ছাড়তেছি, বরাদ্দ করতেছি, জোরদারি বরাদ্দের মতো। জামাতে নীতিতে বিশ্বাস নেই। আমরা আলোচনার মাধ্যমে যেখানে। অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা এখানেই শেষ করব। আপনি অনেক চমৎকার করে আপনার দলের এবং জোটের অবস্থান আপনি ব্যাখ্যা করেছেন। আগামী নির্বাচনে আপনাদের গতিপথ কেমন হবে, পলিসি কেমন হবে, সেই বিষয়ে আপনি তুলে ধরলেন। দর্শক, আপনারা দেখছিলেন এতক্ষণ সংলাপ প্রতিদিন। আজকে আমাদের এখানেই শেষ করতে হবে। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।